চেন্নাই বিমানবন্দরে অবতরণ করে ওই বিমানটি। আসলে আমরা একে একে বিস্তারিত খবরে আলোচনা করি চিন্ময় কৃষ্ণের জামিন মামলা। সেই জামিন মামলার শুনানি নিয়ে বাংলাদেশে একেবারে টাল বাহানাই কিন্তু চলছে। দফায় দফায় আদালতে হাজিরা দিয়েছেন বিপত্তি। প্রথম দিন পেশের সময় আদালতে তাণ্ডব, জেলে নিয়ে যাওয়া হয় চিন্ময় প্রভুকে। আজও আদালতে পেশের সম্ভাবনা ছিল, কিন্তু ফের পিছিয়ে গেল চিন্ময় কৃষ্ণের আদালতে পেশের দিনক্ষণ। কবে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে পেশ করা হবে তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কাল আদালতে পেশ করা হতে পারে। চিন্ময় প্রভুর বিরুদ্ধে মামলা সাজাতে কালঘাম ছুটছে কি বাংলাদেশের? মানে কিসের ভিত্তিতে এই দেশদ্রোহের মামলা? আদেও কি প্রমাণ করতে পারবে ইউনূস প্রশাসন? চিন্ময় প্রভুর আইনজীবীদেরও দফায় দফায় হেনস্থার অভিযোগ উঠছে। কিন্তু ইসকনের সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গেলেই বারবার হেনস্থা। আটক করা হয়েছিল আরও একজন সন্ন্যাসীকে। চিন্ময় কৃষ্ণকে নিয়ে কেন এত ভয়? বাংলাদেশের প্রশাসনের জল্পনা চলছে। হিন্দু নির্যাতন করে গোটা বিশ্বে কোণঠাসা বাংলাদেশ। মুখ রক্ষার সাফাই দিতে উঠে পড়ে লেগেছেন এবার ইউনূস প্রশাসন। বিদেশি কূটনীতিকদের আজ পরিস্থিতির সাফাই দিতে পারে বাংলাদেশ। কথা বলবো আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার, তিনি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতি, এই যে বিদেশি কূটনীতিকদের আজ পরিস্থিতির সাফাই দিতে পারে বাংলাদেশ, কি কি সাফাই দেওয়ার সম্ভাবনা রয়েছে? দেখো, শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্ব জুড়ে এই মুহূর্তে বাংলাদেশের সংখ্যালঘুরা যেভাবে নির্যাতিত হচ্ছেন, যেভাবে তারা আক্রান্ত হচ্ছেন, তার সমালোচনা ঝড় উঠেছে। সম্প্রতি জেনেভাতে ইউনাইটেড নেশনসের মাইনরিটি অ্যাফেয়ার্স ফোরামে সেখানে এই বিষয়টি আলোচনায় উঠে এসেছে এবং বারবার ধরে যে কথা বলা হচ্ছে যে সরকারের এক্ষেত্রে বাংলাদেশে যে পদক্ষেপ করা উচিত সেই পদক্ষেপ করা হচ্ছে না। একই সঙ্গে যে খবর আমরা পাচ্ছি যে আমেরিকাতেও একটা অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ, তারা কমনওয়েলথে, সেখানেও তারা এই একই বিষয়গুলি তারা তুলে ধরেছে এবং ব্রিটেনে পার্লামেন্টে বাংলাদেশের বিষয় উঠে এসছে এবং আমরা দেখছি যে ভারতের পার্লামেন্টে প্রতিদিন কার্যত বাংলাদেশের বিষয় বিভিন্নভাবে উঠছে এবং চলতি সপ্তাহে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বিবৃতি দিতে পারেন। আর ঠিক এই পর্যায়ে দাঁড়িয়েই আজকে যে খবর আমাদের সামনে আসছে যে বাংলাদেশের ফরেন মিনিস্ট্রির তরফ থেকে সমস্ত হাই কমিশনের রাষ্ট্রদূতদের ডাকা হয়েছে। তারা বাংলাদেশের এই মুহূর্তের সামগ্রিক পরিস্থিতি, বিশেষত সংখ্যালঘুদের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে যে প্রচার চলছে, তাতে তাদের যে অবস্থান, সেই অবস্থানের কথা তারা বিস্তারিতভাবে তুলে ধরবেন। অর্থাৎ তারা যে বেশ কিছুটা চাপের মধ্যে রয়েছেন, বেশ কিছুটা ব্যাকফুটে তারা রয়েছেন, তাদের এই পদক্ষেপ থেকেই কিন্তু এই বিষয়টা স্পষ্ট। একেবারেই যদি নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। অর্থাৎ মুখ রক্ষার সাফাই দিতে একেবারে উঠে পড়ে লেগেছে ইউনূস প্রশাসন। গতকালই আমরা দেখেছি বাংলাদেশে ভারতের বাসে হামলা করা হয়। ত্রিপুরা থেকে কলকাতা যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় আক্রান্ত হয় ভারতের বাস। ঘটনার কড়া নিন্দা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার। ঠিক এই ধরনের ঘটনা যদি বন্ধ না হয় তাহলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারিও পর্যন্ত দিয়েছেন তিনি। বিএসএফ এবং ডিজিপির সঙ্গে কড়া নজরদারি নিয়ে আলোচনাও করছে ত্রিপুরা প্রশাসন। বাসটি বিশ্ব রোডের এক পাশ ধরেই যাচ্ছিল। হঠাৎ ইচ্ছা করে দুর্ঘটনার কবলে ফেলার জন্য বাসটিকে ধাক্কা দেয় একটি পণ্যবাহী ট্রাক। ঠিক এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি অটোকে ধাক্কা দেয় ওই বাসটি। স্থানীয় বাসিন্দারা বাসটিকে ঘিরে ধরে। যাত্রীদের সামনে ভারত বিরোধী স্লোগান পর্যন্ত তোলা হয়, আর এমনকি প্রশাসনের হুমকি পর্যন্ত, প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাস যাত্রীদের মধ্যে। পঞ্চদশ শতকে আমরা কি দেখেছিলাম যে নবদ্বীপে নাম সংকীর্তন নিষিদ্ধ করেছিল চাঁদ কাজী। নির্দেশ মানেননি শ্রী চৈতন্য মহাপ্রভু। লক্ষ লক্ষ ভক্তকে নিয়ে কৃষ্ণ নাম সংকীর্তন করতে করতে এগিয়েছিলেন তিনি। কাজীরই প্রাসাদের দিকে এগিয়েছিলেন এবং এই কাজী তার শাসানের সুরের সাগরে ভেসেও গিয়েছিলেন। 1000 বছর পর ইতিহাসের কিন্তু আবার পুনরাবৃত্তি হচ্ছে। জামাতে ইসলামী ইসকন ভক্তদের ঘাট থেকে মাথা নামিয়ে দেওয়ার শাসান পর্যন্ত দিয়েছে। বিশ্বজুড়ে কীর্তন করে শাসানির জবাব দিলেন ইসকন অনুগামীরা। যোগ দিল শান্তিকামী হিন্দু সংগঠনগুলিও।